হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আবার। এই ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। রসুন পেস্ট করা ছিল, শেষ হয়ে আসছে, অল্প একটু আছে। তো একদম শেষ হওয়ার আগে কাজটা করতেছি। বাজার থেকে 1 কেজি রসুন আনা হয়েছে। তো এগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। যখন একদম প্রয়োজন হবে তখন ব্লেন্ডার করে নেব। কাজের সুবিধার জন্য আগে থেকে কেটে ধুয়ে রেখে দেব আর কি। তো যে এই কাজটা করলে তেলাপোকা বাসা করতে পারবে না। ঢাকা শহরে যেহেতু আমরা আছি, এই ছোট ছোট তেলাপোকা, এগুলো নাকি চায়না তেলাপোকা। যাই হোক, এই তেলাপোকার কারণে কিন্তু অনেক সময় অনেক ঘৃণা লাগে। দেখা গেছে যাদের ঘরে বেশি তেলাপোকা থাকে অনেক সময় খাবারের মধ্যে হাঁটে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের জুড়ি, আলুর জুড়ি, তারপরে রসুনের জুড়ি, এর মধ্যে কিন্তু তেলাপোকা বেশি বাসা করে। তো আমরা যেহেতু অনেক কিছুই কিন্তু স্টক করে রাখি, যেমন সংসারের প্রয়োজনীয় জিনিস নিত্যদিনে অনেক কিছুই তো লাগে। তো কিছু যদি আমাদের স্টোর করা থাকে, যেমন পেঁয়াজ, আলু, রসুন, এগুলো কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। তো আমি যে রসুন রেখেছি ওগুলো কিন্তু আমি অফ ক্যামেরা বেছে নিয়েছি। আলু আমি অফ ক্যামেরা বেছে নিয়েছি, অতটা বড় ভিডিও করি নাই। তো পেঁয়াজ দিয়ে ভিডিওটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি। যে পেঁয়াজ আমি রেখে দিয়েছি কিনে, এখানে কিন্তু 8 কেজি পেঁয়াজ ছিল। তো আর আলাদাভাবে আরেকটা জড়িতে 5 কেজি ছিল। তো 5 কেজি আমি অফ ক্যামেরা বেছে তারপর রেখে দিয়েছি। এখন যে জড়িটা নিয়েছি, এই জড়ির মধ্যে যে পেঁয়াজগুলো আছে ভালো করে পরিষ্কার করে আমি রেখে দেব। তো পরিষ্কার করলে হবে কি, আপনার বাড়তি ময়লাগুলো চলে যাবে এবং তেলাপোকার যে বাসা সেটাও ভেঙে যাবে। তো আমি এই কাজটা কিন্তু সপ্তাহে একবার করতে চেষ্টা করি, তাহলে পেঁয়াজের ময়লা যে বাড়তি যে ময়লাগুলো ওগুলো আমি ফেলে দেই। আর তেলাপোকা একটা দুটো যদি থাকে ওই বাসাটাও ভেঙে যায়। তো আমি পেঁয়াজ বাছার পরে যে পেঁয়াজগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে সন্দেহ আছে, ওগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। ওগুলো আজকে রান্না করার কাজে ব্যবহার করে ফেলবো, তাহলে আর কোনো সমস্যা নেই। আপনারা যদি পেঁয়াজ, আলু, রসুন ফ্রোজেন করে রাখেন বা স্টোর করে রাখেন, তাহলে কিন্তু মাঝে মাঝে এগুলো পরিষ্কার করবেন। তাহলে কিন্তু দেখা গেছে তেলাপোকা আর বাসা করতে পারবে না। তেলাপোকা কিন্তু এই পেঁয়াজ, আলু, রসুনের মধ্যে কিন্তু বেশি বাসা করে। তো আমি সপ্তাহে যেহেতু একদিন করি, তো অতটা বাসা করতে পারে না। আর আমার ঘরে একদম তেলাপোকা বিহীন থাকে, আমার থেকে ভালো লাগে। এই চায়না তেলাপোকাগুলো অনেক খারাপ, এগুলো বাসা ভালো লাগে না। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। তেলাপোকা যাদের বাসায় আছে তারা কিন্তু জানেন এই চায়না তেলাপোকা জ্বালা কতটা কষ্টকর। তো আমি এখানে বিকালবেলা রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। এখানে পটল দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব। তো মাছ আগে থেকে ভেজে রেখে দিয়ে এখন পরিমাণ মতো মশলা দিয়ে কষাইতে বসিয়ে দিয়েছি এক চুলায়। আরেক চুলায় এখানে আমি কলমি শাক ভাজি করতেছি। আগে থেকে কেটে তারপরে কুচি কুচি করে নিয়ে এখানে পেঁয়াজ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে এখন সিদ্ধ করে নিতেছি। আর এই যে এখন যেহেতু রমজান মাস, তরকারি তো খাওয়া হয় না, অল্প অল্প করে রান্না করি। পটল, আলু আর রুই মাছ এখনও ওই যে কষানো হইতেছে। এই পটল, আলু, রুই মাছ দিয়ে কিন্তু রান্না করলে ভালো লাগে। একটা টমেটো দিয়েছি। তো বেশি তরকারি রান্না করব না, অল্প অল্প করে রান্না করতেছি। অল্প তরকারি, বাসি তরকারি একদম খাওয়া ভালো না, কারণ রমজানে এমনিতে ভাত খাইতে গেলে কিন্তু শাকসবজি খাইতে ভালো লাগে না, কেমন অরুচি লাগে। আর বাসি হলে তো আরও খাইতে মন চাইব না। তো এই কারণে অল্প করে রান্না করবো, একদম শেষ হয়ে গেলে আরও ভালো, সমস্যা নেই। যেহেতু আমরা ঘরে সবাই রোজা রাখি, বাসি খাবার কিন্তু ভালো লাগে না, থাকলেও কিন্তু ভালো লাগবে না। তো পরিমাণ কম করে রান্না করি যাতে সময় মতো শেষ হয়ে যায়। তো এখানে 1 হাঁড়ি কলমির শাক সিদ্ধ করে এখানে আমি যে ভাজি করে নিতেছি, পেঁয়াজ কুচি দিয়ে, রসুন কুচি দিয়ে সিদ্ধ করার পর একটা কড়াইতে আর কি বাগার দিয়ে নিতেছি। তো এখানে আমি অফ ক্যামেরায় কিছু বোম্বাই মরিচ কুচি করে দিয়েছি। অনেকে নাগামরিচ বলেন। এই নাগামরিচ কিন্তু যদি শাকে দিয়ে থাকেন কিন্তু গ্রানটা ভালো লাগে। তো আমার কাছে ভালো লাগে, আমি কিন্তু যদি থাকে ঘরে বোম্বাই মরিচ দিই নামানোর আগে, গ্রানটা ভালো লাগে খাইতে শাক। তো একদম সবুজ সবুজ করে শাক ভেজে নিয়েছি। আর এখানে আমার যে তরকারিটা রান্না করছি পটল, আলু আর রুই মাছ দিয়ে, সেটাও হয়ে গেছে, মাখা মাখা করে নামিয়ে নেব।
তো দুপুরবেলা রান্নার আয়োজন নাই, এখন তো রমজান মাস, বিকালে রান্না করি। আর ইফতারের বানাইতেছি এখানে আলুর চপ, বেগুনি আর হলো পেঁয়াজু। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন ছোলা বোনা করব বা ভেজে নেব। তো ইফতারের আয়োজন বিকেলবেলা একটু সবসময় থাকে, প্রতিদিনই কিন্তু ইফতার আয়োজন করতে হয়। যে কোনো খাবার হোক, যার যেটা সামর্থ্য আছে বা রিজিকে আছে সে সেটা দিয়ে তো ইফতার করবে। তো ইফতার করা শেষ, এখন কিন্তু আর কোনো কাজ নাই, ভাবলাম একটু ঘুমাবো। রাত কিন্তু এখন 11:30 বাজে। কিন্তু আমার ছেলে এমন মর্জি করছে যে ওরে আমি ফুডিং বানাই দিতাম। তো ফুডিং যে বানাইতেছি কিন্তু অফ ক্যামেরা আমি সব করে নিয়েছি, কারণ শরীরে ভালো লাগে নাই, তাই ভিডিওর মধ্যে আর ধারণ করি নাই। এখানে 1 লিটার গরুর দুধ আছে, তারপরে ডিম, এগুলো দিয়ে ভালো মতো ফেটিয়ে, দুধ কিন্তু জাল করে কমিয়ে নিয়েছি, তারপরে ডিম দিলাম 4টা ডিম দিয়ে এগুলো আমি ফেটিয়ে তারপরে যে ক্যারামেল করে বাটিতে ঢেলে দিয়েছি। কিন্তু আমার ছেলে আসতেছে যাইতেছে চুলার পরে, কিন্তু ফুডিং অনেক পছন্দ করে বিদে আজকে হঠাৎ করে বলছে, কারণ ও তো রোজা রাখে, তো হঠাৎ বলছে। আর রাতও হয়ে গেছে অনেক, হইতে হইতেও কিন্তু সময় লেগেছে। তো ছেলের আবদার করছে অনেক রাত, তারপরেও বানিয়ে দিয়েছি। তো হয়ে গেছে যে এখন আমি প্লেটে ঢেলে নেব। ছেলে কিন্তু আমার সাথে আছে, কতক্ষণ পর পর বলতেছে আম্মু ফুডিংটা কিন্তু আজকে অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমাকে ভালো হয়েছে, খাবা, তোমার জন্য তো বানানো হয়েছে। আর এত রাত্রে কিন্তু কাজটা করতে ভালো লাগে না, তারপরে চিন্তা করলাম ছেলে যেহেতু রোজা রাখে, তো একটা জিনিস আবদার করছে দিব, তো দিলামই আর কি। এই যে ক্যারামেলটা কম দিয়েছি, কারণ চিনি বেশি, অতিরিক্ত চিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।